আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব একটি নতুন বই নিয়ে। বইটির নাম হচ্ছে যে কম্পিউটার টেকনিক প্রোগ্রামিং উইথ ফোরটান। যাকে সংক্ষেপে আমরা কী করি ফোরটান নামেই চিনি। এটি হচ্ছে অনার্স লেভেলে যারা আছি তাদের আমাদের দ্বিতীয় বর্ষে এই বইটি পড়তে হয়, এবং যারা ডিগ্রিতে পড়াশোনা করতেছি তাদের কি থার্ড ইয়ারে কি আছে এটা আছে। সুতরাং আমরা কি মূলত সব লেভেল থেকে বইটি সমাধান করার চেষ্টা করব, এবং আমি যেই বইটি ফলো করব সেটা হচ্ছে তিতাস প্রকাশনীর যে বইটা আছে সেই অনুযায়ী কী করব, প্রবলেম সলভ করব। মূলত সব বইয়ের প্রবলেমগুলো একই রকম। তো স্পেসিফিকভাবে যদি আমি বলি, আমি মূলত তিতাস প্রকাশনীর বই থেকে কি সমস্ত প্রবলেম সলভ করব। আচ্ছা, এখন আমাদের এই বই বেশ কিছু চ্যাপ্টার আছে। আমাদের যে প্রথম যে চ্যাপ্টার সেটার নাম হচ্ছে ইন্ট্রোডাকশন টু কম্পিউটার। আমরা এই লেকচারে মূলত প্রথম চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। এখানে আমাদের মূলত কম্পিউটারের ইন্ট্রোডাকশন মানে কি পরিচিতি পর্ব নিয়ে জানা আছে। আমরা ছোটোকাল থেকেই ক্লাস 6 থেকে আমাদের একটা আইসিটি বই ছিল, 6, 7, 8, 9, 10 কলেজ লেভেলেও বেশ কিছু কি আইসিটি সংক্রান্ত পড়াশোনা করেছি। 6, 7-এ কী ছিল, নর্মাল কিছু মানে কী ছিল, বিভিন্ন ধরনের ফাইল কীভাবে ডিলিট করতে হয়, ওপেন করতে হয়, বিভিন্ন অপারেটিং সিস্টেম ছিল। তারপর আমরা মূলত যে আইসিটি কীভাবে পড়তে হয় বা আইসিটি সম্পর্কে বেসিক ধারণা পেয়েছি আমরা ইন্টারে আসার পর। ওখানে আমাদের কী ছিল, যে আইসিটি বই যে এখানে ছিল ওখানে বেশ কিছু কথাবার্তা, যেমন ল্যাঙ্গুয়েজ ছিল, যেমন HTML যেটা আমাদের কোড করতে গেলে প্রথমে লাগে। তারপরে কী ছিল, আমাদের সি প্রোগ্রাম ছিল, C++ ছিল, C++ ছিল। এগুলো নিয়ে আমরা মোটামুটি জানছি। এবং কি আমাদের আরও বেশ কিছু কী ছিল, HTML ছিল, HTML তো ছিল। তারপরে ডায়াগ্রাম ছিল, তারপরে অ্যালগরিদম ছিল, ফ্লোচার্ট ছিল আর কি। এগুলো এখানেও আমরা ইউজ হবে। তবে এই প্রথম আমরা কি করেছি, যেহেতু আমরা ম্যাথে পড়তেছি, সুতরাং ম্যাথে পড়তে আমাদের মিনিমাম কয়েকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা দরকার, মাস্ট। এর ভিতরে সবচেয়ে পুরাতন একটা হচ্ছে কি ফোরট্রান প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা আমাদের অবশ্যই কী করতে হবে, শিখতে হবে, এবং খুব ভালোভাবে শিখতে হবে। তাহলে আমরা কী করতে পারবো, কারণ যেহেতু প্রোগ্রাম এটা মুখস্থের কোনো বিষয় নেই, বুঝে বুঝে পড়তে হবে, তাহলে আমাদের শেষ হবে। ওকে, আমরা পর্যায়ে ফিরি। এখানে কি বলেছে, ইন্ট্রোডাকশন টু কম্পিউটার্স মানে কম্পিউটারের বিভিন্ন পরিচিতি পর্ব কী কী আছে, কোন প্রজন্মের কম্পিউটার কী, এগুলো আমরা মূলত এই অধ্যায় থেকে খুব বেশি প্রশ্ন একটা আসে না, ব্রিফে আসে, কখনো কখনো 4 মার্কে একটা প্রশ্ন আসতে পারে। এই হচ্ছে এদের কথাবার্তা। তারপর আমরা কী করব, যেহেতু বইটা প্রথম শুরু করেছি, আমরা অধ্যায় 1 থেকে খুব ভালোভাবে বোঝার চেষ্টা করব। প্রথমে কি আছে, যে টপিক, কী কী টপিক আছে এখানে, কম্পিউটার কি এর শ্রেণীবিভাগ, অর্থাৎ কী কী ধরনের কম্পিউটার হইতে পারে, গঠন অনুযায়ী উপর ভিত্তি করে, কাজের উপর ভিত্তি করে কম্পিউটার আছে। এরপরে হচ্ছে কম্পিউটারের প্রজন্ম, 5টা প্রজন্ম আছে। এরপরে কম্পিউটারের ছকচিত্র, যে ছকচিত্রের ভিতরে কী থাকে, ইনপুট থাকে, প্রসেস মানে সিপিইউ থাকে, আউটপুট থাকে। এগুলো আমরা ডিটেল বাই ডিটেল আলোচনা করব। এরপরে কি আছে, ইনপুট, আউটপুট এবং সিপিইউ। র্যাম হচ্ছে কি, র্যাম হচ্ছে আমাদের স্থায়ী, আর র্যাম হচ্ছে অস্থায়ী, এবং রম হচ্ছে কি স্থায়ী মেমোরি সম্পর্কে আলোচনা করতে হবে, যেহেতু আমাদের প্রচুর ডাটা নিয়ে কাজ করতে হবে। দেন বিট বাইট হচ্ছে কম্পিউটারের একক, অর্থাৎ বিভিন্ন স্টোরেজ বা বিভিন্ন ধরনের ছবি, শব্দ, বর্ণ সে স্টোরেজ করে রাখে। অবশ্যই একটা একক আছে, সে এককটাই হচ্ছে কি বিট এবং বাইট। এরপর হচ্ছে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, লো লেভেল ল্যাঙ্গুয়েজ আছে। অর্থাৎ কম্পিউটারকে সহজভাবে অপারেট করার জন্য বিভিন্ন অপারেটিং সিস্টেম জানতে হয়, এবং অপারেটিং সিস্টেম পরিচালনা করার জন্য বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ কী করা হয়, ইনপুট দেওয়া হয়। এবার হচ্ছে কম্পাইলার এবং ইন্টারপ্রেটার, যেটা কী করে আমাদের মানুষের বোধগম্য ভাষাকে সহজে রূপান্তর করে আর কি। এই মোটামুটি টপিকগুলো যদি আমরা কী করতে কভার করতে পারি, তাহলে আমাদের কি কম্পিউটারের পরিচিতি পর্ব মোটামুটি জানা হবে আর কি। এখন আমরা কী করব, এগুলোই প্রতিটা টপিক 1 বাই 1 এখন কী করবো, আমরা আস্তে আস্তে আলোচনা করব। প্রথম টপিকে কী বলা আছে, যে কম্পিউটার কী এবং এই শ্রেণীবিভাগ কী করতে হবে, আলোচনা করতে হবে। তাহলে কম্পিউটার কী সেটা আমরা ক্লাস 6 থেকে জানি, যে কম্পিউটার হচ্ছে একটি কি গণনাকারী যন্ত্র। ওকে, আচ্ছা, এটার যদি ইনডেপথ সঙ্গে যায়, তাই কম্পিউটার কী করে, যেহেতু আমরা কম্পিউটার আমরা তৈরি করেছি, সুতরাং আমাদের দেওয়া ইনস্ট্রাকশন সে কী করে পালন করে। অর্থাৎ আমরা কম্পিউটার তখন ইউজ করি যখন বিশাল সংখ্যক কাজ অল্প সময় আমরা কী করতে চাই। সেক্ষেত্রে আমরা কী করি, কম্পিউটারকে বিভিন্ন ইনস্ট্রাকশন দিই, যে এটা করো। সে কী করে, আমাদের দেওয়া ইনস্ট্রাকশন অনুযায়ী তার ভিতরে কি বিভিন্ন প্রোগ্রাম থাকে, সেই প্রোগ্রাম অনুযায়ী সেটাকে কী করে প্রসেস করার পর কখনো এটা সেভ করে বা কখনো এটা আউটপুট হিসেবে প্রদর্শন করে। তাহলে এটাই হচ্ছে কম্পিউটারের কাজ। তাহলে কম্পিউটার হলো একটি গণনাকারী যন্ত্র। এটা কি করে, আমাদের দেওয়া ইনস্ট্রাকশনগুলো সে নিজের মতো করে প্রসেস করে সে কী করে আমাদের ফলাফলটা প্রদর্শন করে বা কোনো সেভ করে। এখন কম্পিউটার মূলত প্রথম যখন আবিষ্কার করা হয় তখন কিন্তু কি হিসাবের জন্য আবিষ্কার করা হয়, কিন্তু প্রয়োজনে এটা আপডেটেড হওয়ার কারণে এটা কি হয়ে গেছে, এখন সকল ক্ষেত্রে গবেষণা, শিক্ষা প্রতিষ্ঠান,
ব্যাংক, বিমা, ফ্যাক্টরি সকল ক্ষেত্রে আমরা কী করি এখন কম্পিউটার ব্যবহার করি। যেমন আমরা যে শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে যদি বলি, সহজ এক্সাম্পল, আমরা যখন এমসিকিউ পরীক্ষাটা দিই সেটা কিন্তু মানুষজন দেখে না বা বিভিন্ন টিচাররা দেখে না, সেটা কী করে ওএমআর মেশিনের সাহায্যে কী করা হয়, সহজেই এমসিকিউ কী করা যায়, বিশাল সংখ্যক হাজার হাজার এমসিকিউ অল্প সময়ে সলভ করা যায়। তাহলে এটাই হচ্ছে কি আমাদের কম্পিউটার। শ্রেণীবিভাগের ক্ষেত্রে দুইটা শ্রেণীবিভাগ আছে, একটা হচ্ছে আয়তন এবং কি দক্ষতার উপর ভিত্তি করে 4 প্রকার, আর একটা শ্রেণীবিভাগ আছে একটু পরে আমরা সেটা জানছি, আগে আমরা এটার আগে দেখে নিই। আয়তন এবং কি কর্মদক্ষতার উপর ভিত্তি করে কম্পিউটারকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 4 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম যেটা আছে সেটা হচ্ছে সুপার কম্পিউটার। সুপার কম্পিউটার কি? সুপার দ্বারাই বোঝা যাচ্ছে সুপার মানে বিশাল। তাহলে যে কম্পিউটার স্টোরেজ বা যে কম্পিউটার রাখতে আমাদেরকে বিভিন্ন কি বড় বড় কি রুম প্রয়োজন, মানে বিশাল, এটা হচ্ছে কি সুপার কম্পিউটার। যেহেতু এর আকারটা অনেক বড়, তার মানে এর কর্মদক্ষতা কয়েক গুণ বেশি হবে, অর্থাৎ কয়েক সেকেন্ডের ভিতরে কি করতে পারে, সে কোটি কোটি ক্যালকুলেশন করতে পারে। এই হচ্ছে কি সুপার কম্পিউটার। আর সুপার কম্পিউটারের অনেক ব্যয়বহুল একটা বিষয়, এবং এটার অনেক মানে যেহেতু অনেক ব্যয়বহুল, সুতরাং সব দেশে এটা বেয়ার করতে পারে না। আমরা যদি বলি আমাদের দেশে এই সুপার কম্পিউটার নেই, কিন্তু ভারতে আছে, মানে বিশ্বের কয়েকটা দেশে এই সুপার কম্পিউটারটা আছে, শুধু ভারতে একটা আছে এবং তারা নিজেরাই তৈরি করছে। এটার নাম হচ্ছে পরম। পরম নামে একটা সুপার কম্পিউটার তৈরি করেছে এবং এটাতে তারা কাজবাজ করতেছে। তাহলে এটাই হচ্ছে কি সুপার কম্পিউটারের পরিচয়। তাহলে সুপার কম্পিউটার হচ্ছে উচ্চ ক্ষমতা সম্পন্ন এবং এটাকে অনেক ব্যয়বহুল একটি কম্পিউটার, এবং এটা দ্বারা কী করা হয়, জটিল জটিল হিসাব, যেমন কি গবেষণার ক্ষেত্রে, সামরিক ক্ষেত্রে কী করা হয়, সামরিক ক্ষেত্রে কীরকম, যেমন আমরা স্যাটেলাইট যখন আমরা কী করি পাঠাই, স্যাটেলাইট তো আমরা মূলত পৃথিবীতে বসে কন্ট্রোল করা হয়। তাহলে স্যাটেলাইট এই যে এত কোটি বা এত লাখ লাখ কিলোমিটার দূরে স্যাটেলাইটকে নিয়ন্ত্রণ করা হয়, এর জন্য তোকে নর্মাল কম্পিউটার দিয়ে হবে না, সেজন্য কি দরকার, স্যাটেলাইটকে নিয়ন্ত্রণ করার জন্য অবশ্যই সুপার কম্পিউটার দরকার। সেজন্যই কী করা হয় যে সুপার কম্পিউটার খুব কম সংখ্যক দেশেই আছে। এরপর হচ্ছে আমাদের মেইন ফ্রেম কম্পিউটার, যেটা সুপার কম্পিউটার থেকে কিছুটা কম শক্তিশালী, এবং এটা কোথায় ব্যবহার করা হয়, গবেষণা প্রতিষ্ঠান, বিভিন্ন রিসার্চ ইনস্টিটিউটে, শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে করা হয়, এটা কি করা হয়, ব্যবহার করা হয়। আচ্ছা, এরপরে যেটা আছে মিনি কম্পিউটার। মিনি কম্পিউটার যেটা আমরা ডেস্কটপ সহজে বলি আর কি, সহজে এটা কি করা হয় যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক, গার্মেন্টস ফ্যাক্টরি, যেহেতু গার্মেন্টস অনেকগুলো কাজ করে, তাদের হিসাব নিকাশ এবং বিভিন্ন প্রোডাক্টের কি আমাদের কতটুকু ডেলিভারি হলো সব কিছু স্টোরেজ করতে বা বিভিন্ন জনের হিসাব রাখতে কী করা হয়, এই ধরনের মিনি কম্পিউটার ব্যবহার করা হয়। সর্বশেষ যেটা আছে মাইক্রো কম্পিউটার, যাকে আমরা সংক্ষেপে পার্সোনাল কম্পিউটারে বলি, বিসি, যেটা আর কি এটাই হচ্ছে আমাদের কি বাসায় যেটা আমরা ইউজ করি, যে বিভিন্ন বাসায় বিভিন্ন পারপাস ইউজ করি। কেউ কী করি আমরা অফিসিয়াল কাজবাজ করতে, আবার কেউ কী করি খেলাধুলা, গেম খেলে, অনেকেই আর কি চিত্ত বিনোদন, আমরা ইউটিউব দেখি, ফেসবুক দেখি, পিসির সাহায্যে আর কি। এছাড়া ডেস্কটপ থেকে ছোট ধরনের কিছু কি আছে কম্পিউটার আছে, বিভিন্ন মুভিতে আমরা দেখি না ব্রিফ কেস, কি বিভিন্ন হ্যাকিং মুভিতে আমরা দেখি ব্রিফ কেসে কি থাকে, কম্পিউটার দেওয়া থাকে, ব্রিফ কেসেও কম্পিউটার সেট করা যায়। বিভিন্ন বইও মানে কি বইয়ের মতো ছোট কম্পিউটার পাওয়া যায়, সেগুলো হচ্ছে সবই কি কিসের এক্সাম্পল, মাইক্রো কম্পিউটারের এক্সাম্পল। তাহলে যেহেতু এটা মাইক্রো কম্পিউটার, এটার কাজ করার লিমিটেশন আছে এবং এটা তুলনামূলক অনেক সস্তা। তাহলে সবচেয়ে বড় জটিল হিসাব করে সুপার কম্পিউটার, তার চেয়ে কম ক্ষমতা সম্পন্ন হচ্ছে মেইন ফ্রেম কম্পিউটার, তার চেয়ে কম হচ্ছে মিনি, সবচেয়ে কম কাজ করেছে মাইক্রো কম্পিউটার। তাহলে এই ছিল কি আয়তন এবং কর্মদক্ষতার উপর ভিত্তি করে কম্পিউটারের কি শ্রেণী বিভাগ। গঠনগত দিক দিয়ে কম্পিউটার আবার কয় প্রকার, 3 প্রকার। কি কি? একটা হচ্ছে ডিজিটাল, অ্যানালগ এবং কি হাইব্রিড। ডিজিটাল মানে কি, ডিজিটাল আসছে ডিজিট থেকে আর কি। তাহলে ডিজিট মানে কি আমাদের সংখ্যা এখানে কী করা হয়, যেহেতু কম্পিউটার একটা কি এখানে ডিজিটাল ডিভাইস, সেখানে আমরা কী করা হয় 0 এবং 1। তাহলে আমরা কি 0 মানে কি ভোল্টেজ আছে, 1 মানে কি মানে ভোল্টেজ খুবই কম, 1 মানে সহজ কথা 0 মানে বিদ্যুৎ নাই, 1 মানে বিদ্যুৎ আছে। তাহলে 0 এবং 1-এর হিসাব করে বাইনারি সংখ্যা হয়েছে। বাইনারি থেকে আমরা কী করেছি, আমরা মূলত যত হিসাব আছে আমরা আইসিটিতে প্রচুর পড়েছি, 11 আর 11-12, অর্থাৎ ইন্টারনেট যে আমরা আইসিটি বই পড়েছি, ওখানে আমাদের কী ছিল, বিভিন্ন পদ্ধতি ছিল, যে 0-1 ব্যবহার করে আমরা কী করতাম, যে এ এর জন্য আলাদা একটা সম্ভাব্য মান আছে, বি এর জন্য সম্ভাব্য মান ছিল, তারপর 1, 2, 3 এগুলোর জন্য কি সম্ভাব্য কি 8 বিটের বা 16 বিটের কী ছিল একটা যে 0 এবং 1-এর বা অর্থাৎ বলতে পারি বাইট বলতে পারি আর কি। 0 মনে করি এর জন্য একটা মান আছে 0, 1, 0, 0, 0, 1, 1, 2, 3, 4, 5, 6, 0, 1 এরকম হতে পারে। তাহলে মূলত আমরা যত কিছু লিখি মূলত কী করে এই
ডিজিটাল কম্পিউটার, অর্থাৎ আজকের দিনে যে কম্পিউটারগুলো আছে সমস্ত কি সবই ডিজিটাল কম্পিউটার। কারণ এগুলো সমস্ত কম্পিউটার 0 এবং 1 এর মাধ্যমে কি করে কাজ করে, যোগ বিয়োগ, তারপরে গুণ ভাগ, যত কাজ আছে সবগুলো কি করে, বা বিভিন্ন ধরনের প্রোগ্রাম বলি, গ্রাফিক্স বলি, ভিডিও গেম বলি, সব কি করে সে 0 এবং 1 এর মাধ্যমে কাজ করে। সেজন্য এই ডিজিটাল কম্পিউটারটা কি অনেক ফেমাস। এছাড়া আরও দুটো আছে, সেটা হচ্ছে অ্যানালগ। অ্যানালগ কোথায়, এখন সব কাজই ডিজিটাল হইতে হবে এমন তো না। কিছু কিছু ক্ষেত্রে, যেমন গবেষণার ক্ষেত্রে, যে শিল্প গবেষণার ক্ষেত্রে আমরা কী করি, যখন আমরা বিভিন্ন ভোল্টেজ মাপি, তাপমাত্রা মাপি, থার্মোমিটারের ক্ষেত্রে, এগুলো আমাদেরকে মানটা অ্যানালগে দরকার হয়। সেক্ষেত্রে আমরা কী করি, আমরা অ্যানালগ কম্পিউটার ব্যবহার করি। এগুলো কী করে, অ্যানালগ কম্পিউটার মূলত স্থির রাশি নিয়ে কাজ করে, যেগুলো সহজে পরিবর্তন হয় না আর কি। যেমন কি বৈদ্যুতিক প্রবাহ, দৈর্ঘ্য, তাপমাত্রা, ভোল্টেজ, এটা কী করে, জাস্ট আমাদের ফলাফলটা প্রদান করে। মূলত আমরা বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে বা ইঞ্জিনিয়ারিং সেক্টরে মূলত আমরা কী করি, বিভিন্ন ধরনের আমরা ভোল্টেজ মাপি না, আমাদের ল্যাবে তো অনেক ধরনের যন্ত্র আছে, অবশ্যই ফিজিক্স ল্যাবে। ওই যে ল্যাবের যে আমরা কি কম্পিউটার ব্যবহার করা হয়, সেটা হচ্ছে কি অ্যানালগ কম্পিউটার। আর হাইব্রিড কম্পিউটার হচ্ছে দুটোর সংমিশ্রণ, ডিজিটাল এবং অ্যানালগ কম্বাইন করে আমাদের যে রেজাল্টটা দেয়, সেটা হচ্ছে কি হাইব্রিড কম্পিউটার। এটারও ব্যবহার আছে, এটা কোথায় ব্যবহার করা হয়, আইসিইউতে, ইন্টেনসিভ কেয়ার ইউনিট। যে আইসিইউতে কী করে, একটা সঠিক নিয়ম, মানে একটা নিয়মতান্ত্রিক তাপমাত্রা থাকে এবং নয়েজ ক্যান্সেলেশন থাকে, সব কিছু মিলে কী করা হয়, ওখানে যে সিস্টেমটা ব্যবহার করা হয়, বা সেটা হচ্ছে কি আমাদের কি যে হাইব্রিড কম্পিউটার ব্যবহার করা হয়। তারপরে আবহাওয়ার পূর্বাভাস, অর্থাৎ আমরা কী করি, তাপমাত্রা বিবেচনা করে কি করা হয়, বা গবেষণা বা মহাকাশের অবস্থান পর্যালোচনা করি, সেক্ষেত্রে কার হেল্প লাগে, হাইব্রিড কম্পিউটার লাগে। কারণ এখানে অ্যানালগ ডিজিটাল দুইটারই কি লাগে, হেল্প লাগে। কারণ অ্যানালগ কী করে, আমাদের বিভিন্ন মানের ফলাফল বা আউটপুট প্রদান ক্ষেত্রে কি অ্যানালগ লাগে, আর ডিজিটাল হচ্ছে কি মহাকাশের অবস্থান পর্যবেক্ষণ করে সে একটা চূড়ান্ত ফলাফল প্রদর্শন করে। তাহলে এই ছিল কি আমাদের কম্পিউটারের প্রকারভেদ। এখন আমরা আলোচনা করব কম্পিউটারের বিভিন্ন প্রজন্ম নিয়ে। তাহলে আজকের যে আধুনিক কম্পিউটারগুলো হয়েছে, সেটা তার একদিনে হয় না, এটা অনেক বিজ্ঞানীদের অবদান, অনেক গণিতবিদ, পদার্থবিদের অবদানের কারণে কী হয়েছে আমাদের যে আজকের এই আধুনিক কম্পিউটার হয়েছে। তাহলে কম্পিউটার প্রথম যখন আবিষ্কার করা হয়, সেটা থেকে শুরু করে আজ পর্যন্ত বিভিন্ন স্টেজে ভাগ করা হয়েছে। এগুলোর নামে হচ্ছে কি জেনারেশন। তাহলে প্রথম জেনারেশনের কম্পিউটারগুলো কি সময়কাল হচ্ছে কি 1951 থেকে কি 1958 সাল পর্যন্ত। এই সময়ে যে কম্পিউটারগুলো আবিষ্কার করা হয়েছে, সেটা হচ্ছে কি প্রথম প্রজন্মের কম্পিউটার। যেহেতু প্রথম প্রজন্মের কম্পিউটার, সেক্ষেত্রে কী করা হয়, আমাদের যে বেশি এক্সপেকটেশন করা যাবে না, কারণ এখানে কি সহজ হিসাব নিকাশের জন্য আবিষ্কার করা, মানে কি কম্পিউটার তৈরি করা হয়েছে। এবং এখানে কি করা হয়েছে, যে ইলেকট্রিক সার্কিট যেটা আছে, বর্তমানে তো আমরা কী করি, আমরা বিভিন্ন ধরনের ট্রানজিস্টর ইউজ করি, কিন্তু ওই সময় কী করা হয়েছে, যে ইলেকট্রনিক সার্কিট সময় ভ্যাকুয়াম টিউবে কী করা হয়েছে, ব্যবহার করা হয়েছে। ভ্যাকুয়াম টিউব তোমরা জানি যে বায়ুশূন্য একটা টিউব আর কি। আর মেমোরি হিসাবে ব্যবহার করা হয়েছে ম্যাগনেটিক ড্রাম। ম্যাগনেটিক ড্রামে কী করা হয়, আমাদের মেমোরিতে আমরা বুঝি যে বিভিন্ন স্টোরেজ হিসাবে আমরা কী করি, ওই সময় ম্যাগনেটিক ড্রাম ইউজ করা হয়েছে। আর যেহেতু প্রথম প্রজন্মের কম্পিউটার ওই সময় বিজ্ঞান এতটা উন্নত ছিল না, তখন আমাদেরকে যে আউটপুট ইনপুট ছিল খুবই স্লো, অপারেটিং সিস্টেমও কি ছিল খুবই স্লো, মানে অনেক স্লো। একটা যোগ বিয়োগ বা একটা সহজে হিসাব নিকাশের জন্য অনেক সময় অপেক্ষা করতে হইতো। তাহলে এটাই হচ্ছে আমাদের কি প্রথম প্রজন্মের কম্পিউটার। এরপর হচ্ছে দ্বিতীয় প্রজন্মের, এরপর থেকে কিছুটা আপগ্রেডেশন চলে আসলো, যে এরপর মানে যেহেতু প্রথম হয়েছে, এরপরে কি আস্তে আস্তে সকল বিজ্ঞানী গবেষণা শুরু করলো যে কীভাবে এটাকে আপডেট করা যায়। সেকেন্ড জেনারেশন কম্পিউটার হচ্ছে 1995 থেকে 1965 সালে যে সময় আবিষ্কৃত কম্পিউটারগুলো, সেগুলো হচ্ছে কি সেকেন্ড জেনারেশন কম্পিউটার। আচ্ছা, এখানে কী করা হয়, ট্রানজিস্টরটা কী হয়, আগের তুলনায় আকারে কী হয়েছে, ছোট করা হয়েছে। যেহেতু ট্রানজিস্টর ছোট হয়েছে, সুতরাং কম্পিউটারের আকারটা ছোট হয়েছে। আকারটা ছোট হওয়ার মানে কি বিদ্যুৎ খরচটা কী হয়েছে, আস্তে আস্তে কমে গিয়েছে আর কি, এবং কিছুটা দ্রুত হয়েছে আর কি কম্পিউটারের স্পিড। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে কী করা ব্যবহার করা হয়েছে, ফোরট্রান, প্যাসকেল, বেসিক এবং কি কোবল। তার মানে এখান থেকে আমরা ধারণা নিতে পারি ফোরট্রান কত পুরনো একটা ল্যাঙ্গুয়েজ, তার মানে অনেক পুরনো একটা ল্যাঙ্গুয়েজ আমরা কী করি বর্তমানে আমরা শিখছি আর কি। আচ্ছা, যাই হোক, বর্তমানে আরও অনেক আধুনিক ল্যাঙ্গুয়েজ চলে আসছে, এবং ল্যাঙ্গুয়েজ প্রতিনিয়ত কী হচ্ছে, চেঞ্জ হচ্ছে। তারপরে আমাদের কিছু করার নাই, অনেক পুরাতন ল্যাঙ্গুয়েজে শিখতে হচ্ছে। আচ্ছা, তাহলে কি আছে এখানে, যে ফোরট্রান হচ্ছে কি অনেক পুরাতন একটা কি ল্যাঙ্গুয়েজ, সেটা কোথায় ব্যবহার করা হয়েছে, সেকেন্ড জেনারেশন কম্পিউটারের ক্ষেত্রে কী করা হয়েছে, ব্যবহার করা হয়েছে। এবং এটার কি এটা তো বুঝলাম, এরপর থার্ড জেনারেশন কম্পিউটার। এরপরে 1966 থেকে কত 1970, অর্থাৎ আমাদের যখন যুদ্ধ হয়েছে, যুদ্ধের আগের 1 সাল আগে পর্যন্ত আর কি, এই কম্পিউটারগুলো হচ্ছে কি থার্ড জেনারেশন কম্পিউটার। এখানে কি করা হয়, এখানে প্রথম কি করা হয়েছে, যে ম্যাগনেটিক ড্রাম এবং কি
ভ্যাকুয়াম টিউবের বদলে কী করা হয়েছে, আইসি ইন্টিগ্রেটেড সার্কিট ব্যবহার করা হয়েছে। এবং ইন্টিগ্রেটেড সার্কিটের ভিতরে কী থাকে, ডায়োড থাকে, ট্রানজিস্টর থাকে, আর অন্যান্য উপাদান মিলে কী করা হয়, মানে বিশাল আকারের যে যন্ত্রগুলো আছে এটাকে ছোট ছোট আকারে কী করা হয়েছে, কনভার্ট করা হয়েছে। সেজন্য কী করা হয়েছে, সেজন্য কি ফলাফলটা কী হয়েছে, আমাদের কম্পিউটার আকারটা অনেক ছোট হয়েছে এবং বিদ্যুৎ খরচও কমেছে, কম্পিউটারের গতি অনেক বেড়েছে, ফলাফলটা কি সহজে দ্রুত আউটপুট, মানে ইনপুট আউটপুট সহজে দ্রুত করা যাচ্ছে আর কি। তাহলে এবং কি IBM 360 IBM 370 হচ্ছে কি এই সময়ে কি কম্পিউটারের কি এক্সাম্পল। ওই সময় কী করা হয়, IBM 360 এবং IBM 370 ক্ষেত্রে কী করা হয়, আইসি ব্যবহার করে কম্পিউটার কী করা হয়, লঞ্চ করা হয়। এরপরে যেটা আছে 4th জেনারেশন কম্পিউটার 1971 থেকে 1995, এবং এটা ছিল একটা যুগান্তকারী জেনারেশন, কারণ ওই সময় কী করা হয়, খুবই জনপ্রিয় ল্যাঙ্গুয়েজ প্যাসকেল কী করা হয় এখানে ইন্ট্রোডিউস করা হয়, এবং কি Apple II এর ক্ষেত্রে Apple II কম্পিউটার কী করা হয়, লঞ্চ করা হয়। তাহলে এই ছিল 4th জেনারেশন। এবং সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে 5th জেনারেশন 1995 থেকে টিল বর্তমান পর্যন্ত যত কম্পিউটার আমরা দেখি, যত আধুনিক কম্পিউটার দেখি, সবই হচ্ছে কি আমাদের 5th জেনারেশন কম্পিউটার। তাহলে এটা কিভাবে করা হয়েছে, কারণ দেখো যে কম্পিউটার যখন আবিষ্কার করা হয়েছে এর জন্য নিজস্ব ল্যাঙ্গুয়েজ দরকার ছিল এবং সহজে ইনপুট আউটপুট করতে পারে, এরকম প্রচুর গবেষণা হয়েছে। সেজন্য কম্পিউটারকে কিছু কাজ করার জন্য কম্পিউটার ল্যাঙ্গুয়েজ শিখতে হতো, তারপর সেই অনুযায়ী কাজ করতে হতো। এরপর বিজ্ঞানীরা কী করলো যে না, আমরা তো যেহেতু কম্পিউটার আপগ্রেডেশন চলছে, আমরা এমন কিছু করি যেটা কী করা হয়, সহজে মানুষের কথা বুঝতে পারে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে কি সে নিজে নিজে কাজ করতে পারে। সেক্ষেত্রে কী করা হয়, জাপানে কত সালে 1981 সালে জাপানে অক্টোবর মাসে জাপানে 14টি দেশের 300 জন কী করা হয়, গবেষণা আর কি বিজ্ঞানী মিলে কী করা হয় 5th জেনারেশন কম্পিউটার আবিষ্কার করেন। আমাদের সাথে পরিচয় করিয়ে দেয় এআই মানে কি, কিছু কিছু কাজ এআই তো আমরা বুঝি, এখন বর্তমানে এআই নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে যে নিজে নিজে সব কিছু করতে পারতেছে। যেমন কি টেসলার যে গাড়িগুলো সেলফ ড্রাইভিং সেটা তো নিজেই করতেছে। দেন তারপর আর কি আছে, আর আছে আমাদের বিয়ার বক্স, এখানে কী করা হয় যে এআই ব্যবহার করা হয়। এরপর কি বিভিন্ন ল্যাঙ্গুয়েজ, আমাদের মুখের ভাষা, আমাদের এক একজনের ভাষা এক এক রকম, তাই পৃথিবীর সকল ভাষা যেন বুঝতে পারে এই ধরনের কী করা হয় সফটওয়্যার এখানে বর্তমানে চলে আসছে, যেগুলো ট্রান্সলেট করে আর কি, সবই হচ্ছে কি 5th জেনারেশনের কম্পিউটারের মাধ্যমে। তাহলে এই ছিল কি জেনারেশনে কি বিভিন্ন সুবিধা অসুবিধা। এখানে তো জাস্ট আমি কি পয়েন্ট আলোচনা করেছি, বইয়ে সুন্দর করে বিস্তারিত আলোচনা করা আছে, তোমরা একটু বইটা খুলে টোটাল বিস্তারিত পাওয়াটা পড়বে। কম্পিউটারের ব্লক ডায়াগ্রাম বা ব্লক চিত্র, যদিও এখানে কম্পিউটারের স্পেসিফিক চিত্র এখানে আঁকানো হয়নি, জাস্ট বোঝানো হয়েছে কম্পিউটার কীভাবে কাজ করে। আমরা নর্মালি কি ইনপুট দিই, কম্পিউটার সেটাকে কী করে প্রসেস করে, মানে সিপিইউ যেটা যাকে মস্তিষ্ক কম্পিউটার মস্তিষ্ক বলা হয়, সেটাকে প্রসেস করে এবং আউটপুট কী করে প্রদর্শন করে। এখন ইনপুট সিপিইউ এবং আউটপুটের ক্ষেত্রে আমাদের বেশ কিছু যন্ত্র ইউজ করতেই, সেটাই হচ্ছে আমাদের হিসাব, মানে আমাদের মুখ্য বিষয়। যে কম্পিউটারের ব্লক চিত্র হচ্ছে, এটা হচ্ছে কম্পিউটারের ব্লক চিত্র, যদি এটা আউট অফ কনটেক্সট, এটা আর কি এটার ব্লক চিত্রের অংশ না, এটা আমরা এখন লাগবে না। এগুলো হচ্ছে ব্লক চিত্রের অংশ। ব্লক চিত্রের ক্ষেত্রে কি দেখানো হয়েছে যে আমরা ইনপুট ডিভাইস দিই, মানে ডিভাইস ইনপুটের ক্ষেত্রে কী কী ইনপুট ডিভাইস হতে পারে, যে কিবোর্ড, মাউস, মডেম, স্ক্যানার, ওএমআর, তারপরে কি গ্রাফিক্স ট্যাব, যেটা আমরা লিখলে কম্পিউটারকে স্ক্রিনে দেখায় আর কি। এগুলো ইনপুটের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের কি নির্দেশনা পাঠাই, কখনো কি করতে, আমরা কখনো কি যোগ বিয়োগ করতে, কখনো সংখ্যা লিখতে, হিসাব করতে, বা কখনো আঁকতে, কখনো কি করতে আমাদের অডিও কন্ট্রোলিং করতে, সবগুলো আমরা কি করি ইনপুট প্রসেস করি আর কি, ইনপুট ডিভাইস এগুলো। এরপর হচ্ছে কি মেন যে কম্পিউটার, যাকে কম্পিউটার সিপিইউ বলা, মানে সিপিইউ মানে কি সেন্ট্রাল প্রসেস ইউনিট, সে কী করে এটাকে বিভিন্ন অংশ আছে, যেমন কি মেন মেমোরি আছে, মেন মেমোরি, সেকেন্ডারি মেমোরি, মেন মেমোরি কি র্যাম রম, তারপর ক্যাশ মেমো, তারপরে সেকেন্ডারি হিসেবে কি থাকে হার্ড ডিস্ক, তারপর কি পপি, কম্প্যাক্ট হার্ড ডিস্ক, কম্প্যাক্ট ডিস্ক, এগুলো কী করে ডিস্ক কী করে, যেটা ঘুরে ঘুরে কী করে আমাদের সংকেত প্রদর্শন করে আর কি। এখন এই যে মেমোরি ইউনিটটা আছে, মেমোরি ছাড়াও কি কন্ট্রোল ইউনিট আছে, কন্ট্রোল ইউনিটের উপর কি থাকে অ্যারিথমেটিক লজিক ইউনিট, মানে কি এই বীজগণিতে কি থাকবে আমাদের বিভিন্ন লজিকের উপর, কম্পিউটার যেহেতু সে লজিক ছাড়া তো কাজ করবে না, লজিকের উপর ভিত্তি করে আমাদের কি করে বিভিন্ন ধরনের সে কাজ করবে, কখনো যোগ বিয়োগ করবে, কখনো কি করবে যে আমাদের হিসাব নিকাশ করবে, কখনো আবার কি করতে পারে কিছু তথ্য স্টোরেজ করে রাখবে, কিছু আবার প্রসেস করবে, কিছু আবার আউটপুট করবে, সবই কার কাজ, সিপিইউর কাজ, মানে সেন্ট্রাল প্রসেস ইউনিট। এরপরে যেটা আছে আউটপুট, আউটপুট হিসাবে আমরা কী করি, যেটা প্রদর্শন করি, যেমন 2+2=4 হয়, এটা কম্পিউটার যদি আমরা করি, বা আমরা কী করি, যখন আমরা
বিভিন্ন ধরনের জটিল হিসাব করি, যেমন ম্যাথমেটিক্যাল একটা সাবজেক্ট আছে আমাদের সেভেন ইয়ারেই, ওখানে আমরা কী করি যে ক্যালকুলাসের বিভিন্ন জটিল জটিল হিসাব আমরা কি যেগুলো করতে আমাদের 3-4 পৃষ্ঠা লেগে যায়, সেগুলো আমরা ম্যাথমেটিক্যাল সফটওয়্যারের সাহায্যে খুব সহজেই সলভ করতে পারি অল্প 2-3 সেকেন্ডের ভিতরে। যেমন কি আমাদের আইগেন ভেক্টর, আইগেন মান, এগুলো আমরা কি করতে পারি যে খুব সহজেই আমরা ভেক্টরের পড়েছি আইগেন ভেক্টর, এগুলো সহজেই ম্যাথমেটিক্যাল সফটওয়্যারের সাহায্যে কী করে সলভ করা যায়। এখন আমাদের আউটপুটও কিসে প্রদর্শন করবে, মনিটর আছে, প্রিন্টার আছে, স্পিকার আছে, এগুলোর সাহায্যে কী করা হয় আমাদের আউটপুটটা প্রদর্শন করে। তাহলে এটাই হচ্ছে কি কম্পিউটারের কি মেইন ব্লক চিত্র। তাহলে ব্লক চিত্রের কনসেপ্ট একটাই, 3টে ইউনিট থাকবে, ইনপুট, আউটপুট, আর মাঝখানে যে সে কাজটা করবে সেটা হচ্ছে কি সিপিইউ, সেন্ট্রাল প্রসেস ইউনিট। তাহলে এটি হচ্ছে কি আমাদের কি কম্পিউটারের কি চিত্র, ব্লক চিত্র। এখন আমরা র্যাম, রম এবং বিট নিয়ে আলোচনা করব, যে বিট বাইট আর কি। র্যাম এবং রম দুইটাই মেমোরি, অ্যান্ড মেমোরির ক্ষেত্রে একটা আছে স্থায়ী, একটা আছে কি অস্থায়ী। সহজ এক্সাম্পল যদি বলি, আমরা যে ফোন ইউজ করি, ফোনের ভিতরে কি 2 ধরনের মেমোরি থাকে, একটা হচ্ছে র্যাম, একটা হচ্ছে কি রম। বলা থাকে না যে 464 মানে কি 4 জিবি র্যাম, 64 জিবি হচ্ছে কি রম। রমটা হচ্ছে স্থায়ী মেমোরি, অর্থাৎ সেটা মোবাইলের সাথে সবসময় থাকবে, ফিক্সড, এটা কখনো কি হবে না, কমবে না বা বাড়বে না, সেটা হচ্ছে কি রম। রমের ক্ষেত্রে কী করা হয়, আমরা যখন ফোন ইউজ করি, ফোনে বিভিন্ন ধরনের কি সফটওয়্যার থাকে, অপারেটিং সিস্টেম থাকে, অ্যান্ড এখন যেমন অ্যান্ড্রয়েড 13 বা 14 চলছে, বা বিভিন্ন ধরনের আমরা কী করি সফটওয়্যার ইনস্টল করি, এগুলোর জন্য কি বিভিন্ন স্পেস দরকার হয়। বা ইউটিউব যখন আমরা কী করি অ্যাপ্লিকেশন ধরি বা বিভিন্ন ভিডিও ডাউনলোড করি, এগুলো কী করা হয় স্পেস দরকার, সেই জন্য আমাদের কী করা দরকার, যে ডিভাইসের একটা নির্দিষ্ট স্থায়ী মেমোরি দরকার, সেটা কম্পিউটার হোক, মোবাইল হোক, সেটাই হচ্ছে কি আমাদের র্যাম। তাহলে র্যাম কী করে, সে স্থায়ীভাবে তথ্য সংরক্ষিত রাখে, এটা কখনো কি হয় না, ডিলিট হয় না, যদি তুমি যদি থেকে নিজে না করা যায় ওই হিসাব বাদ, যেটা কখনো কি হয় না, ডিলিট হয় না, সেটা হচ্ছে কি র্যাম। তাহলে রম আর কি, রমের পুনরূপ হচ্ছে কি রিড অনলি মেমোরি, আর র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, মানে কি র্যান্ডম মানে কি যে কোনো সময় যখন দরকার সেটা ইউজ হবে, একটু পরে আবার সেটা কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। যখন আমরা বিভিন্ন ধরনের মোবাইল টিপতে বিভিন্ন ধরনের কি থাকে, রানিং পেজ থাকে, যখন আমরা কি করি ফোনটা অফ করি, রানিং পেজগুলো অটোমেটিক অফ হয়ে যায়, সেটা হচ্ছে কি র্যাম। বা র্যামের ক্ষেত্রে যখন আমরা আলাদা হিসাবে এক্সটার্নাল মোবাইল বা মেমোরি ইউজ করি, সেক্ষেত্রে কী করা হয়, যেমন আমরা ল্যাপটপের ক্ষেত্রে আমরা কী করি এসএসডি ইউজ করি, বা পিসির ক্ষেত্রে এসএসডি ইউজ করি, এক্সটার্নাল মেমোরি, সেখানে আমরা কী করতে পারি, চাইলে তথ্য সংরক্ষণ করতে পারি, চাইলে আবার কী করতে পারি, ডিলিট করতে পারি, এটা আমাদের ইচ্ছা মতো। কিন্তু রম হচ্ছে কি স্থায়ী, আর র্যাম হচ্ছে অস্থায়ী, এই হচ্ছে আমাদের র্যাম রমের পার্থক্য, আর কিছুই না। এরপর হচ্ছে বিট এবং বাইট, যে কম্পিউটার মূলত 0 এবং 1-এর উপর নির্ভরশীল, দুটো ডিজিটের উপর কি সমস্ত প্রোগ্রাম চলে। তাহলে প্রত্যেকটা বিট, এখানে মোট কয়টা ডিজিট ব্যবহার করা হয়েছে, 2টা, একটা হচ্ছে 0 এবং কত 1, এটা হচ্ছে কি বিট। বিট হচ্ছে কি যে বাইনারি ডিজিট, বাইনারি ডিজিট মানে কোনটা, কয়টা, 2টা, 0 এবং কত 1। এই 2টা ডিজিটের থেকে আমাদের কি করা হয়, বিটের উৎপত্তি হচ্ছে বাইনারি থেকে BI, আর ডিজিটের সর্বশেষ ORT, এই 2টা মিলে গিয়েছে বিট হয়েছে। তো এখান থেকে BI আর এখানে কত হচ্ছে বিট। তাহলে বিট হচ্ছে প্রত্যেকটা অঙ্ক, তাহলে এটা একটা বিট, এটা একটা কি বিট। আর এই 8টা বিট মিলে, কারণ 0 আর 1 মিলে তো কোনো মিনিং প্রকাশ করে না, সেই জন্য কী করা হয়েছে 8টা গ্রুপ, 8 বিট অফ গ্রুপ মিলে কি হয় একটা বাইট হয়েছে, মানে 8টা বিট মিলে যে কোনো একটা কি অক্ষর প্রকাশ করে বা সংখ্যা প্রকাশ করে, সেটা 16টা হতে পারে, 32টা হতে পারে, কিন্তু সর্বনিম্ন কয়টা 8টা। তাহলে 8টার ভিতরে এগুলো এক একটা বিট, তাহলে 8টা বিট মিলে কত হয়, 1 বাইট হয়, বুঝছো। এগুলো হচ্ছে কি আমাদের তথ্যের একক আর কি। এগুলো অনেক বড় হলে তখন আমরা কি করি মেমোরি হিসেবে কাউন্ট করি, যেমন কি 8 বিট সমান 1 বাইট, বুঝলাম যে 1024 বাইট সমান কত, 1 কিলোবাইট, 1024 কিলোবাইট সমান 1 মেগাবাইট, যেটা আমরা মোবাইল এমবি হিসেবে বলি আর কি। 1024 মেগাবাইট সমান 1 জিবি, মানে কি গিগাবাইট আর কি। একই রকমভাবে টেরাবাইট আছে, পেটাবাইট আছে, অনেক বড় বড় কি আছে, হিসাব নিকাশ আছে। তাহলে এই হচ্ছে আমাদের কি, এগুলো সবই কি করে স্টোরেজের একক। আমরা এখানে কি করি, যে বিভিন্ন তথ্য যেখানে আমরা স্টোর করে রাখি, সেগুলো হচ্ছে কি আমাদের মেমোরি। তাহলে মেমোরি 2 ধরনের, স্থায়ী এবং কি অস্থায়ী, র্যাম রমের হিসাব। এবং র্যাম রমের ভিতরে যে তথ্যগুলো থাকে সেটা কোন ইউনিটে থাকে, বিট বাইট আকারে থাকে। বিট বাইটের উপর হচ্ছে কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট, তা পেটাবাইট, টেরাবাইট, পেটাবাইট, এগুলো আর কি সবই হচ্ছে কি আমাদের হিসাব। এরপর একটা টপিক, সেটা হচ্ছে কম্পিউটার এরিয়া নেটওয়ার্ক। যদি আমাদের খুব ইম্পর্টেন্ট না, তাও এটা জানি যে কম্পিউটার যে নেটওয়ার্ক আছে, বিভিন্ন ধরনের লিনিয়ার, বিভিন্ন ধরনের নেটওয়ার্ক অনুযায়ী সে কি করে কাজ করে। যেমন ল্যান মানে কি লোকাল এরিয়া নেটওয়ার্ক, তার লোকাল একটা এরিয়া নিয়ে সে কাজ করতে পারে। ম্যান মানে কি মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, তারপর ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, এগুলো বিভিন্ন নেটওয়ার্ক নিয়ে কী করে বা বিভিন্ন অঞ্চল নিয়ে কী করে সে কম্পিউটার কী করতে পারে, কাজ করতে পারে। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কি এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজের তুলনা সুবিধা অসুবিধা লিখতে হবে। 2 ধরনের ল্যাঙ্গুয়েজ, 3 ধরনের ল্যাঙ্গুয়েজ আছে হাই লেভেল, মিড লেভেল এবং কি লো লেভেল ল্যাঙ্গুয়েজ।
হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কেন বলা হয়েছে? হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি, যে ভাষা সহজে সবাই বুঝে, কাজ করা সহজে, দ্রুত গতি সম্পন্ন হয় এবং অল্প সময়ে মানে কি অধিক পরিমাণ কাজ করা সম্ভব, সেগুলো সবই হচ্ছে কি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। সহজ কথা যদি বলি, অল্প সময়ে অনেক যেন জটিল হিসাব করা যায়, সেজন্য আমরা যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি সেগুলো হচ্ছে সবই কি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তাহলে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কি, যে কম্পিউটারে যে ভাষায় সর্বজন বুদ্ধ, মানে সবাই যেন বুঝে, বাক্য, বর্ণ এবং কি সংখ্যা ব্যবহার করা হয়, তাদের ব্যবহার করে প্রোগ্রাম রচনা করা হয়, সেটা হচ্ছে কি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। হিসাবটা আমাদের সহজে বুঝতে পারবে এবং কি অল্প সময় অনেক পরিমাণ কাজ করতে পারবে, সবই যদি বৈশিষ্ট্য থাকে, সেগুলো হচ্ছে কি সব হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজে কিছু সুবিধা আছে, অসুবিধা আছে। সুবিধা সবচেয়ে বেশি, অসুবিধা খুবই কম। কি কি সুবিধা? এই ভাষায় লিখিত প্রোগ্রাম যে কোনো কম্পিউটার ব্যবহার করা যায়। মনে করো তুমি একটা প্রোগ্রাম তৈরি করবে, একটা ল্যাঙ্গুয়েজ তুমি নিজে তৈরি করলে, আর এটা যদি শুধু তোমার কম্পিউটারে সাপোর্ট করে, অন্য সব কম্পিউটারে সাপোর্ট না করে, তাহলে সেই ভাষার তো কোনো দাম নাই। সেজন্য আমাদের কী করতে হবে, সকল কম্পিউটারে যেন বুঝে এই ধরনের ল্যাঙ্গুয়েজই তৈরি করতে হবে। তাহলে এই ভাষায় সহজ বলে সব ধরনের এই ভাষায় লিখিত প্রোগ্রাম যে কোনো কম্পিউটারে কী করা হয়, ব্যবহার করা হয়। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে এই ভাষায় লিখিত প্রোগ্রাম কি বলে, সহজ বলে সাধারণের জন্য কি ব্যবহার উপযোগী, মানে সবাই এই ভাষা কি করতে পারবে, ব্যবহার করতে পারে আর কি, সমস্ত হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আর কি। প্রোগ্রাম রচনার সময় কম লাগে, ফলে সময় সাশ্রয় এবং কাজের গতি বাড়ে। তাহলে প্রোগ্রাম রচনা কি, যেহেতু আমাদের সহজ, বুঝতে সুবিধা, তাহলে আমি তাড়াতাড়ি লিখতে পারবো, সেক্ষেত্রে আমাদের কি সময় বেঁচে যাবে এবং কি কাজের গতি অবশ্যই বৃদ্ধি পাবে। এরপর আছে কি ভুল শনাক্তকরণ এবং সংশোধন করা অপেক্ষাকৃত সহজ। অন্যান্য ল্যাঙ্গুয়েজ, লো লেভেল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে তুমি যদি কোনো কারণে একবার ভুল করো, সেটা ভুল খুঁজে বের করতে সময় লাগে, অনেক সময় লাগে, কোথায় ভুল হয়েছে অনেক স্টেপ বাই স্টেপ দেখা লাগে। কিন্তু হাই লেভেল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কি কোথায় ভুল হয়েছে সম্পূর্ণ তুমি যদি কি সহজে ইরোরটা খুঁজে বের করতে পারবো, তাহলে তোমার কি প্রোগ্রাম রচনার ক্ষেত্রে সময়টা কম লাগতেছে। এই ভাষায় ব্যবহারের জন্য হার্ডওয়্যারের ভালো দখল থাকার প্রয়োজন নেই। মানে হার্ডওয়্যার মানে কি, তুমি যে সফটওয়্যার ইউজ করো, তোমাদের যে এই সফটওয়্যার ইউজ করতে হলে তোমাদের ভালো মানের কম্পিউটার হইতে পারে, এরকম না, যে কোনো লো বাজেটের কম্পিউটারে তুমি কি করতে পারবা, এই সকল হাই লেভেল ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করবে আর কি। এই তো গেলে আমাদের সুবিধা। কিছু অসুবিধাও আছে। প্রথম অসুবিধা হচ্ছে কি, লো লেভেল ল্যাঙ্গুয়েজের তুলনায় এই ভাষায় কি কার্য সম্পাদন একটু ধীর গতির। অবশ্যই কি হবে, কিছু তো অসুবিধা থাকবেই। আর সবচেয়ে আরেকটা হচ্ছে যে এই ভাষা মেশিনকে বোঝানোর জন্য কি একটা ট্রান্সলেটের প্রয়োজন। ট্রান্সলেটর কি করে, যে প্রোগ্রামের, মনে করো আমি অন্য কোনো, মনে করে চায়নাতে গেছি, আমি তো চায়না ভাষা বুঝি না, সেক্ষেত্রে কী করবো, আমি একজন ট্রান্সলেটকে নিয়োগ করব, সে আমার ভাষা কী করবে, ট্রান্সলেট করে, বা অন্য আমি সে ট্রান্সলেটর কী করে, সে অনেক ভাষায় পারদর্শী হয়, সে আমার ভাষায় বাংলা ভাষাকে ট্রান্সলেট করে সে কী করবে, চায়নাতে রূপান্তর করে কি সে বাইরের সাথে আলাপ আলোচনা করবে। তাহলে এই যে সহজ, সবই তো সুবিধা, কিন্তু অসুবিধা হচ্ছে কি, এটা যদি যেহেতু আমাদের সব কিছু সুবিধা হচ্ছে, এখন এটাকে কম্পিউটারতে বোঝাতে হবে, সেটাকে বোঝানোর জন্য আলাদা একটা কি লাগে, ট্রান্সলেটর লাগে। সে কী করে, এই সহজ ভাষাকে সিপিইউকে সহজে যেন বোঝাইতে পারে। তাহলে এই ছিল কি হাই লেভেল ল্যাঙ্গুয়েজের সুবিধা এবং কি অসুবিধা। এরপর আছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ। এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, তুমি একটু বইটা থেকে দেখলেই হবে লো লেভেল ল্যাঙ্গুয়েজ কি, এর সুবিধা কি, অসুবিধা কি, এবং হাই লেভেল লো লেভেল ল্যাঙ্গুয়েজে কি আছে, পার্থক্যটা আছে। এটা তোমাদের কাজ থাকলে নিজের একটু বই থেকে গিয়ে দেখে নিবা। চলে আসলাম সর্বশেষ অংশে, কম্পাইলার এবং ইন্টারপ্রেটার নিয়ে আলোচনা করার জন্য। কম্পাইলার এবং ইন্টারপ্রেটার এবং এদের পার্থক্য। কম্পাইলার কি, কম্পাইলার এবং ইন্টারপ্রেটার দুইটি হচ্ছে কি অনুবাদ প্রোগ্রাম। সহজ কথায় যদি বলি, হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে সে কী করে, কম্পিউটারকে বোঝানোর জন্য সে মিডিয়াম হিসেবে কী করে কাজ করে। তবে এই দুইটার কিছু তফাৎ আছে। তফাৎটা কি, যে দুটি আমাদের অনুবাদক প্রোগ্রাম, মানে কী করে ট্রান্সলেট করে আমাদের ভাষা। আমরা যখন প্রোগ্রাম রচনা করি, তখন বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ আমরা কী করি, যেমন অ্যাস্টেরিক চিহ্ন, বিভিন্ন লেটার, যেমন ABCD সংখ্যাগুলো লিখি, কম্পিউটার এগুলো বোঝে না, তাকে বোঝানোর জন্য কী করা হয়, একটা ট্রান্সলেটর ইউজ করা হয়। মানে এর জন্য সে আলাদা আলাদা কী করে, 0110 কোড বুঝে, প্লাসের জন্য একটা কোড বুঝে, স্টেটিক জন্য আলাদা আলাদা কোড বুঝে। এই যে কোডগুলো যে স্টোরেজ করে, এগুলো স্টোরেজ করে কোথায় সেট করা হয়, কম্পিউটারের ভিতরে স্টোরেজ করা হয়। কম্পাইলার এবং ইন্টারপ্রেটার কী করে, এটাকে ট্রান্সলেট করে। যখন তুমি কিবোর্ডে কি চাপবা, 5 চাপবা, 5-এর বিপরীতে সে 8 বিট বা 16 বিট বা 32 বিট, এটা একটা কি বাইনারি বিট অফ গ্রুপ জয়েন হবে, সেটার জন্য কি করবে, কম্পাইলার এবং ইন্টারপ্রেটার অনুবাদ করবে। প্রশ্ন হচ্ছে, দুইটাই তো অনুবাদ প্রোগ্রামে, তাহলে এটার ভিতরে পার্থক্য কি? অবশ্যই পার্থক্য আছে। যে পার্থক্য হচ্ছে যে কম্পাইলার, যে মনে করো তুমি একটা প্রোগ্রাম রচনা করছো, অবশ্যই প্রোগ্রাম তোমরা মোটামুটি পারো, যেহেতু ইন্টার আমরা সবাই ICT পড়েছে, সবার ম্যান্ডেটরি ছিল। ওখানে আমরা কি করলাম, বিভিন্ন কোড লিখতাম, HTML কোড লিখতাম। মনে করি যে এখানে কি আছে, এই যে 1 2 3 4 5 এগুলো লিস্ট আকারে কি আছে, মনে করি বিভিন্ন বাংলা, ইংলিশ, ম্যাথ, বায়োলজি, ICT,
এগুলো কি একটা সাবজেক্ট, এগুলো আমরা যখন আমরা লিস্ট আকারে লিখতাম তখন এই লিস্ট আকারে লিখতাম এবং লিস্টের টাইপটা কী ছিল, নাম্বার ছিল, এগুলো আমরা কোড করতাম না। এখন এই যে কোড করতে অনেকগুলো এই লাগে আমাদের লাইন লিখতে হয়, এটাকে অনুবাদ করে কম্পাইলার কী করে সে সমস্ত কোডকে একসাথে অনুবাদ করে ফেলে। প্রতি কোথায় ভুল আছে সে আলাদা আলাদা কী করে ডিকোড করে। আর ইন্টারপ্রেটার কী করে একসাথে অনুবাদ না করে সে কী করে প্রতি লাইন বাই লাইন অনুবাদ করে, এই লাইনে কী কী হয়েছে, এই লাইনের মিনিং কী, লাইন বাই লাইন অনুবাদ করে। এই হচ্ছে বেসিক কনসেপ্ট। তাহলে কম্পাইলার আর ইন্টারপ্রেটার কি বুঝলাম, দুইটা অনুবাদক প্রোগ্রাম, এটা কি করে ট্রান্সলেট করে, কম্পাইলার কি করে একসাথে ট্রান্সলেট করে, আর কি ইন্টারপ্রেটার লাইন বাই লাইন ট্রান্সলেট করে। এবং এদের পার্থক্যটা একটু বই থেকে দেখে নিবা। আর কথা হচ্ছে আমি কিন্তু প্রথমত এটা জাস্ট মেন কোর টপিকগুলো যেগুলো আছে আমি জাস্ট হালকা ব্রিফ দিয়েছি। তোমাকে এটা বুঝতে হলে কি করতে হবে, বইয়ের যে প্রথমত এটা আছে একটু কষ্ট হইলেও রিডিং পড়বা। রিডিং পড়লে কি লেকচারটা দেখার পরে রিডিং পড়লে তুমি সমস্ত কিছু বুঝতে পারবে। এর ভিতরে আরও অনেক টপিক ছিল যেগুলো নিয়ে আলোচনা করা হয় না, যেগুলো লেস ইম্পর্টেন্ট ছিল। তাহলে আমাদের কম্পিউটারের বেসিক ধারণা আমরা পেলাম, কিন্তু আমাদের বইয়ের নামই তো ফোরট্রান, তাহলে ফোরট্রান নিয়ে জানতে হবে না। সেটা হচ্ছে ফোরট্রানের বেসিক কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করবো চ্যাপ্টার 2 নিয়ে। চ্যাপ্টার 2তে আমাদের কি করা আছে, এখানে ফোরট্রান পড়তে গেলে কী কী এলিমেন্টস দরকার, কী কী চিহ্ন দরকার, কী কী নিয়মকানুন দরকার, সবগুলো আমরা শিখবো চ্যাপ্টার 2তে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, তাহলে দেখা হচ্ছে পরবর্তী লেকচার 2তে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে কী করছি লেকচারটি শেষ করছি। আল্লাহ হাফেজ।